তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান, কোন হরিণের দুষ্টু ছায়া, খেলনা দোকান ডাকছে রে আয়। ভুল করেছি, ভুল করেছি, আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। ভাল লাগে অন্ধকার হাত ডুবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছে তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি, তার আকাশে উড়ি। বাচ্চার সামনে সিগারেট টানতে লজ্জা করে না আপনার? বিছানায় শায়িত এক শ্যামবর্ণের সুদর্শন পুরুষ যুবক খালি গায়ে উবু হয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। সে মাথা কোকড়া কোকড়া এলোমেলো রুক্ষ চুল, চাপদারের আলে শক্ত কঠিন মুখ। তার পাশেই উবু হয়ে শুয়ে আছে 2 বছরের বাচ্চা ফাইয়াস নাহওয়ান। এতক্ষণ রাগান্বিত কণ্ঠে যে কথাগুলো বলছিল সে হলো বাচ্চাটার মা আর শুয়ে থাকা পুরুষটির স্ত্রী। নাইটির বয়স খুব বেশি বোঝা যায় না, অথচ সে 25 বর্ষীয়া রমণী। ঘেমে নিয়ে একাকার তার সারা শরীর। বাজার করে এসেছে, বোরকা খোলার সময় পায়নি। বিছানায় শায়িত পুরুষটির অভিযোগের মতো কাণ্ডে প্রচণ্ড বিরক্ত এই নারী মূর্তি, অথচ পুরুষটির এতে কোনো ভাবাবেগ নেই। সে মনে সুখে ঘুমন্ত ছেলের পাশে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। তা দেখে রমণীটি বলে উঠল, আপনি আমার কথা কানে ঢুকিয়েছেন? বিবেক বুদ্ধি তো আল্লাহ আপনাকে দেয়নি। দয়া করে নিজের সন্তানের ক্ষতি হয় এমন কাজ করবেন না। পুরুষটি সিগারেট শেষ করে ধোঁয়া ছাড়িয়ে বিছানা থেকে ধীর পায়ে নামলো। নেমে রুদ্রমূর্তি ধারণ করা নারীটির সামনে দাঁড়ালো। নারীটি পুরুষটির তুলনায় বেশ খর্বকায়, বুক অবধি প্রায়। পুরুষটি ঝুঁকে পড়ল। বেশি জ্ঞান ছিল না। আমি জ্ঞান নিতে পছন্দ করি না, জ্ঞান দিতেও পছন্দ করি না, বলছো লিলিপুট? রমণীটি বুকে হাত ভাঁজ করে লম্বা যুবকটির দিকে মুখ উঁচিয়ে বলল, যার জ্ঞানই নেই সে জ্ঞান দিতেও আর নিতেও পছন্দ করবে না, এটাই তো স্বাভাবিক। এমনিতেই বিড়িখোর লোকের থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? কিছুই না। আর দূরে সরে দাঁড়ান, সিগারেটের গন্ধে বমি চলে আসছে। বমি করার ভঙ্গিতে নারীটি বলল। পুরুষটির মুখ শক্ত পাথরের মতো হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে বলল, বিরকর কাকে বলছিস? মুখে লাগাম টান। তুই যদি আর একবার করেছেন আমিও করব, তখন থামিয়ে রাখতে পারবেন না। আপনাকে যে বিড়িখোর বলেছি এটা তো আপনার ভাগ্য। আপনি তো পুরুষ হবারই যোগ্য না। স্ত্রী সন্তানের ভরণ পোষণ না জুগিয়ে যে পুরুষ ঘরে বসে বিড়ি টানে তাকে এর থেকেও জঘন্য কথা বলা উচিত। আমি নিজের টাকায় খাই বিড়ি, এতে তোর সমস্যা কি? হ্যাঁ, কি এক ছাতার মাথার পার্ট টাইম জব করেন, সব নিজের বিড়ির পেছনেই চলে যায়। স্ত্রী সন্তানের পেছনে খরচ করতে না পারলে বিয়ে কেন করেছেন? পুরুষটি রাগান্বিত হয়ে রমণীর চোয়াল শক্ত করে চেপে ধরল। নারীটির চোখ বন্ধ করে ফেললো। এর মধ্যে বাচ্চাটি ঘুম থেকে উঠে মা বলে ডেকে উঠল। পুরুষটি তা শুনে চোয়াল হাত থেকে নামিয়ে গামছা নিয়ে বাথরুমে চলে যায়। নারীটির চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। সে তা সন্তর্পণে মুছে বোরকা খুলে বিছানায় গেল। বাচ্চাটিকে মা দেখে গলা জড়িয়ে ধরল। খানিকক্ষণ পর বলল, মা টাক্কাত কাপো। নাইটি বাচ্চাটির মুখে আদর দিয়ে বলল, এখন চকলেট খাওয়া যাবে না বাবা, মুখ ধুয়ে নাস্তা খেতে হবে, তারপর তোমায় চকলেট দেব। বাবা কোথায়? বাথরুমে গেছে বাবা। কষ্টে বলে ছেলেকে বুকে নিয়ে নাইটি উদাস দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকলো। নাইটির নাম ফৌজিয়া নিশাত, স্বামীর নাম মারওয়ান আজাদ। সংসার জীবনের কিছু তিক্ততা তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ ভরসা, তিনি সব কিছু সহজ করে দিবেন একদিন। স্বামী নামক আসামিকে মানুষে পরিণত করবেন এই আশায় রমণীটি প্রহর গুনছে আজ 4 বছর যাবৎ। এসব মুখে দেওয়া যায়? মারওয়ান আজাদ নামক পুরুষটির কথাটুকু বলে
খাবার মুখ থেকে ফেলে দিল। নিশাত কোনো কথা না বলে ছেলেকে খাইয়ে দিতে লাগলো। আজকে সকালে সবজি খিচুড়ি করেছে সে। এই লোক প্রতিদিন খাবারের সময় একটা না একটা নাটক তৈরি করবেই বদকোথাকার। মারওয়ান নাক মুখ কুচকে বলল, এই সকাল সকাল এসব করেছো কেন? এমন পাঞ্চে লাগছে এগুলো খেতে। কি করব তাহলে আপনিই বলুন। সারাদিন বিড়ি টানলে পাঞ্চেই তো লাগবে, অমৃত তো লাগবে না তো। নাহওয়ান চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বাবা মাকে দেখতে লাগলো। মারওয়ান ছেলের সামনে সেন্ট্রেট করতে চাইল না। ছেলের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং অন্যরকম, যেন বাপ বেটা নয়, বন্ধু দুজনে। মারওয়ান ছেলেকে বলল, এই বুঝকো, ভাত খাচ্ছিস? নাহওয়ান মাথা কাজ করে সম্মতি জানালো। বলো নাহওয়ান, খিচুড়ি খাচ্ছি, তুমিও খাও। খিচুড়ি খাচ্ছি, তুমিও খাও। এসব আমি খাই না, তোর মাকেই খেতে বল। আমার ভালো তোর মা কোনো কালেই সহ্য করতে পারেনি, ভবিষ্যতেও পারবে বলে মনে হয় না। নাহওয়ান মাকে অনুকরণ করে বলল। মারওয়ান বলল, নাহওয়ান কিছু বুঝলোই না। এত ভারী ভারী কথা তার বোঝার কথাও না। নিশাত ছেলেকে চোখ দিয়ে কি যেন ইশারা করলো। বাচ্চাটা অল্প খিচুড়ি খেয়ে পাটি থেকে উঠে বাবার মেলে দেওয়া ঠ্যাঙের উপর বসলো। তারপর প্লেট থেকে একটুখানি খিচুড়ি নিয়ে বাবার মুখের সামনে ধরলো। মারওয়ান এই ছোট্ট হাতের মালিককে কিভাবে ফিরিয়ে দিবে? খেতে ইচ্ছে না করলেও মুখে ওই ছোট্ট হাতের লোকমাটুকু গিলেই নিল। নাহওয়ান আবার খিচুড়ি নিতে চাইলে সবটুকু খিচুড়ি ছোট হাত থেকে ফসকে পড়ে গেল। মারওয়ান এবার ছেলেকে কোলে নিয়ে নিজেই খেলো। নিশা তার চোখে তা দেখে নিজেও খাবারটা শেষ করলো। সে একটা স্কুলে শিক্ষকতা করে, বেতন মোটামুটি পায়, তা দিয়ে সংসার কোনো রকম চলে যায়। মারওয়ান আজাদের বাবা মাসে মাসে টাকা পাঠায় বলে রক্ষে হলে সংসার চালানো তার জন্য দুষ্করই হয়ে পড়তো। এই বিড়িখোর লোকটা সংসারের প্রতি ভীষণ উদাসীন। তার শ্বশুরবাড়ি মধ্যবিত্ত পরিবারে। শ্বশুর বর্তমানে গ্রামে ধান চাষ, গবাদি পশু লালন পালন করছেন। যৌবনে চাকরি করেছেন তিনি। তার শ্বশুরবাড়ির সবাই মোটামুটি শিক্ষিত, শুধুমাত্র তার স্বামী শিক্ষিত হয়েও অশিক্ষিত। মারওয়ান ছোটবেলা থেকেই ঘাড়তেরা প্রকৃতি। সংসারের প্রতি তার তীব্র বিতৃষ্ণা ঠিক কোনো কারণে জন্মেছে তা নিষেধ বলতে পারবে না। সে শ্বশুরবাড়িতে পা রাখার পরপরই দেখে এসেছে মারওয়ানের এই ছন্নছাড়া রূপ। সে নিজেও মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবার সাথে মারওয়ানের বাবার খুব ভালো বন্ধুত্ব ছিল বিধায় দুজনে পরিকল্পনা করে ছেলে মেয়েদের বিয়ে দিয়েছে। নিশাতের এই বিয়েতে ইচ্ছে ছিল না, কিন্তু বাবার মুখের দিকে তাকে না করতেও পারেনি। না হলে এই বিড়িখোরকে জীবনেও সে বিয়ে করতো না। নিশাতের এখনো মনে আছে বাসর ঘরে এই লোক সিগারেট খেয়ে এসেছিল। ফুরফুর করে সিগারেটের গন্ধ তার নাকে লেগেছিল। এত অসহ্য লেগেছিল এই লোককে। তারপর কিভাবে যেন সংসার জীবনের 4টি বছর কাটিয়ে ফেলল। একটা কিউটের ডিব্বার মতো তার জানা হয়েছে। ইস, বাচ্চাটার মুখের দিকে তাকালে নিশাত সংসার সকল দুঃখ ক্লান্তি ভুলে যায় যেন। যদিও চেহারা বাপের আদল পেয়েছে সম্পূর্ণ, তবুও এই বাচ্চাটা তার জান পরাণ কলিজা। বাবা, ভদ্র বাচ্চার মতো থাকবেন, দুষ্টুমি করবেন না। মা তাড়াতাড়ি চলে আসবো, কেমন? নাহওয়ান মাথা নাড়িয়ে মায়ের কোলে পড়ে রইল। মারওয়ান খাটের উপর আইসি ভঙ্গিতে বসে মা ছেলের ভালোবাসা দেখছে। নিশাত ছেলেকে আদর করে মারওয়ানের কাছে দিল, বলল, শুনুন, ওকে দেখে রাখবেন। ওকে রেখে আবার বিড়ি কিনতে বাইরে চলে যাবেন না যেন। মারওয়ান শিউকুচকে বলল, আমার কাছে নতুন রেখে যাচ্ছিস যে এত ডায়লগ মারছিস? ছেলের সামনে আরেকবার বাজে কথা বলে আপনার খবর আছে। 1 টাকা কামানোর মুরুদ নেই, সেই লোক এসছে তুই তোকারি করতে। মারওয়ান কিছু বলল না। ছেলেকে আদর করে নিশাত স্কুলে চলে গেল। মারওয়ান নিশাতের যাওয়ার প্রতীক্ষায় ছিল। ছেলেকে কিছুক্ষণ চেপে চেপে আদর করলো, বলল, এই ফয়াজ, তোর মা অনেক পচা। নাহওয়ান আধো আধো স্বরে বলল, মা ভালো। পচা, বল পচা। পূজা। এই তো হয়েছে, এখন থেকে এটা বলেই রাখবে, ঠিক আছে? বাচ্চাটা পিটপিট করে চাইলো। মারওয়ান বলল, চল বাপ বেটা বাইরে যাই। তোর মা না জানলেই হলো। ওই লিলিপুটের মতো মহিলা এত পাওয়ার দেখায়, মাঝে মধ্যে মনে হয় আছাড় দিয়ে নালি ভরে বের করে ফেলে। নাহওয়ান বাবার হাতে মাথা দিয়ে গুঁতো দিল। আচ্ছা চলো চলো ঘুরতে যাই। মারওয়ান তার দেখে বলল। নাহওয়ান খুশি হয়ে গেল। বাবা তাকে সবসময় বাইরে নিয়ে যায়। বাবা ভক্ত সে।
বাবা যা বলবে সেটাই খুব মেনে চলে বাচ্চাটা। মারওয়ান ছেলেকে জ্যাকেট প্যান্ট পরিয়ে নিজেও তৈরি হলো। বাইরে ভালো শীত পড়েছে, দুই বাপ বেটা একেবারেই তৈরি। ফায়াজকে একেবারে মিনি মারওয়ান আজাদের মতোই লাগছে। যেহেতু চেহারা সুরত বাপের পেয়েছে, তাই লাগাটা অস্বাভাবিক কিছু না। দুজনে রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়লো। নিশাদ স্কুলে গেলেই বাপ বেটা বাইরে যাওয়ার হিড়িক পড়ে। মারওয়ান একটা দোকানে পার্ট টাইম জব করে, সেটা তার থেকে সিগারেটের খরচেই হয়ে যায়, তার সাথে বাচ্চার চিপস চকলেটের খরচও। বাচ্চার মায়ের খরচ নিয়ে তার কোনো ভাবান্তর নেই। মারওয়ান ছেলেকে নিয়ে দোকানে গেল, গিয়ে নিজের জন্য সিগারেট কিনলো, ছেলেকে চিপস চকলেট কিনে দিল। তারপর দুই বাপ বেটা শহরের অলিগলিতে হাঁটতে লাগলো। এক হাতে বাবার হাত ধরা, অন্য হাতে চিপস চকলেটের প্যাকেট নিয়ে বাচ্চাটা হাসছে। ভীষণ আদরের সেই দৃশ্য। স্কুলে পরীক্ষার খাতা দেখতে দেখতে বেশ খানিকটা সময় চলে গেছে নিশাতের। আগামীকাল পরীক্ষার রেজাল্ট শিট জমা দিতে হবে, তাই এত তাড়াহুড়া করে খাতা দেখতে হচ্ছে। পেটে দানা পানিও পড়েনি আজ। ঘড়ির কাঁটায় 3:30 বাজে। স্কুল এখন বিদ্যমান। সে আর রুবি ম্যাডাম পেট জানান দিচ্ছে তার মারাত্মক খিদে পেয়েছে। প্রতিদিন বাসায় এই সময় বাচ্চাকে খাইয়ে নিজের খাওয়া হয়ে যেত, আজকে প্রেশার গিয়েছে অনেক। শরীরটা আর টানছেই না, যেন একটু বিশ্রাম খুঁজছে ক্লান্ত ভঙ্গুর শরীরটা। রুবি ম্যাডাম বললেন, ম্যাডাম চলুন বাসায় যাওয়া যাক। বাসায় গিয়ে খাতা কাটবেন, অনেকক্ষণ হলো ছেলে মেয়েদের স্কুল ছুটি হয়েছে। আরও বসে থাকলে আমরা খিদেই চোটে মারাই যাব। নিশাত ভেবে পেল না কি বলবে। বাসায় তার খাতা কাটার মতো পরিবেশ নেই। বিড়িখোর হাউকাউ লাগিয়েই রাখে, এতে তার মেজাজ থেকে উত্তপ্ত। কিন্তু রুবি ম্যাডামকে তো আর তা জানানো যাবে না। শত হলেও ঘরের খবর পরকে জানানো উচিত নয়। সে মনে মনে ভাবলো যেভাবে হোক সময় বের করে খাতাগুলো দেখে ফেলবে। বাসায় তার ছানাটা তার অপেক্ষায় অপেক্ষারত। কোনোরকম পরীক্ষার খাতা গুছিয়ে সে আর রুবি ম্যাডাম বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। নিশাত ক্লান্তি নিয়ে বাসার দরজা কর্নালো, জানে দরজা দেরিতে খুলবে, তাই দরজায় বাড়ি দিতেই থাকলো। খট করে দরজা খুলে গেল। দরজা খুলে দাঁড়িয়েছে মানুষরূপী এক জিরাফ। নিশাত দেখেই নিকাবের আড়ালে মুখ কুচকে ফেলল। এর সাথে তার দিনের মধ্যে 24 ঘন্টায় ঝগড়া লাগে। মারওয়ান দরজা খুলেই বলল, দরজা তোমার বাড়িতে আর কি আছে? স্কুলে পড়ো, এখনো ম্যানার শেখোনি? ফাইজের ঘুম ভাঙলে তোমার খবর করে ছাড়তাম লিলিপুট কোথাকার। শুরু হয়ে গেছে ভাঙা টেপ রেকর্ডার। এইটা এখন বাজতেই থাকবে যতক্ষণ নিশাত এই বাসায় থাকবে। এই টেপ রেকর্ডারটা কোনো থামাথামি হবেই না। নিশাত দীর্ঘশ্বাস ফেলে মারওয়ান নামক প্রাণীটিকে সরিয়ে ভেতরে ঢুকলো, জুতো ভেতরে ঢুকিয়ে রাখলো। মারওয়ান দরজা বন্ধ করে নিশাতের পিছু পিছু গেল। এখন তার কাজ নিশাতকে খুঁচিয়ে ঝগড়া করা। নিশাত বোরকা খুলে ফ্যান ছেড়ে তার নিচে চুল খুলে বসলো। নামাজটা স্কুলেই পড়ে ফেলেছে আজ, না হলে ওয়াক তো থাকতো না। যেহেতু এখন শীতকাল, একটু পরে আসরের আজান পড়বে। মারওয়ান ফ্যান ছাড়তে দেখে দাঁত কির মিরিয়ে বলল, এই শীতে ফ্যান ছেড়েছো কেন? বাচ্চারা ঠান্ডা লাগবে না? আক্কেল বৃদ্ধি কবে হবে তোমার? সাইজ যেমন, লিলিপুটের মতো বুদ্ধিও তেমন। নিশাতের মেজাজ গরম হয়ে যাচ্ছে। এই লোকটা একটা যাচ্ছে তাই সারাক্ষণ তার সাইজ নিয়ে খোঁটা দিতেই থাকবে, যেন এইটা বলে পৈশাচিক আনন্দ পাইছে। নিশাত কোনো কথা না বলে ঘুমন্ত ছেলের কপালে চুমু খেয়ে কম্বল দিয়ে ভালো করে শরীর ঢেকে দিল। তারপর মারওয়ানকে পাশ কাটিয়ে আলনা থেকে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। এই খাম্বার সাথে অহেতুক তর্কের জন্য মতো শক্তি আর আপাতত নেই। মারওয়ান নিশাতের পাশ কাটিয়ে যাওয়ার ফুঁসে উঠল, তবে কিছু বলল না। নিশাত গোসল করে বের হয়ে ধোয়া জামা কাপড় বারান্দায় দড়িতে মেলে দিল। ফ্যান ছেড়ে ভিজে চুল ঝেড়ে শুকাতে লাগলো। মারওয়ান সিগারেটের ধোয়া ওড়াচ্ছে। নিশাত দেখেও যেন দেখলো না। আজকে শরীর এমনিতেই ক্লান্ত, ঝগড়া করার আপাতত মুজ নেই। ভাত বেড়ে খেতে বসলো। মারওয়ান তা দেখে বলল, ঘরের স্বামী অভুক্ত আছে, সেদিকে খেয়াল আছে? নিশাত অবাক হলো যেন। এই লোক না খেয়ে বসে আছে কেন? ঘটনা কি? তাকে নিয়ে খাওয়ার পাবলিক এই বিড়ি করতো না? তাহলে এর অভুক্ত থাকার কারণ কি? নিশাত প্লেটে হাত রেখে সন্দেহ নজরে বলল, অভুক্ত থাকার কারণ কি? বাইরে হাবিজাবি কিছু খেয়েছেন? আপনি আমার ছেলেকেও অভুক্ত রেখেছেন নাকি?
মারওয়ান আজাদ সিগারেট ফেলে নিশাতের পাশে বসল। নিশাত মুখ কুচকে বলল, ছি, কি বাজে গন্ধ। একদিন বলেছি সিগারেট খেয়ে আমার আশেপাশে ত্রিসীমানায় আসবেন না, এটার গন্ধে বমি এসে যায় আমার। কথা কানে ঢোকে না আপনার? মারওয়ান কথা না বাড়িয়ে মুখ ধুয়ে এসে নিশাতের পাশে আবারও বসলো, বলল, হাতে ব্যথা পেয়েছে। ছেলেকে খাইয়ে হাত আরও টনটন করে ব্যথা করছিল, তাই হাত উঁচিয়ে ভাত খাওয়ার মোট ছিল না। নিশাত গম্ভীর মুখ করে বলল, ব্যথা পেলেন কি করে? সেটা তো না জানলেও চলবে। ভাত খাইয়ে দিলে দে, নাহলে উপোস থাকবো। আপনার চাকরানি আমি? তুই তো করে চাকরানিকে অর্ডার দিচ্ছেন বুঝি? এই ব্যবহার করে আবার আশা করেন আপনাকে ভাত খাইয়ে দেব? মারওয়ান যথেষ্ট বিরক্ত হলো এই মহিলা জাতের কাজ খালি ঘ্যানর ঘ্যানর করা। সে মেজাজ কন্ট্রোল করে বলল, হাতে ব্যথা দেখে তোকে বললাম, নাহলে তোর মতো লিলিপুটের হাতে খেতাম নাকি? আপনাকে খাওয়ানোর জন্য তো আমি এক পায়ে খাড়া আছি। আহা, বিড়ি খাওয়ার সময় হাতে ব্যথা করেনি বুঝি? দেখলাম তো মনের সুখে বিড়ি টানছেন। হাত ব্যথা কোথায় গায়েব হয়ে গিয়েছিল তখন? মারওয়ান তরকারি না গিয়ে উঠে চলে গেল। নিষাদ কিছুই বলল না, নিজে ভাত তরকারি বেড়ে খেতে লাগলো। মারওয়ান বারান্দায় মেজাজ খারাপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎই মুখের সামনে ভাতের লোকমা দেখে হাতের মালিকের দিকে তাকালো। নিষাদ নির্লিপ্ত ভঙ্গিতে তাকে আছে। মারওয়ান না খেয়ে মুখ ঘুরিয়ে নিল। নিষাদ বলল, সারাদিন উপোস থাকবেন নাকি? খাবারটুকু গিলবেন? আপনার মতো সারাদিন আজারে বসে থাকার সময় নেই আমার, অনেক কাজ আছে আমার। আপনার মতো ভাদাইম্মাকে যে ভাত খাইয়ে দিচ্ছি, 7 কপালের ভাগ্য আপনার। চুপচাপ মুখে খাবার নিন, লুতুপুতু করার সময় নেই আমার। শেষের কথাটা একটু জোরেই বলল। মারওয়ান উপায় না পেয়ে খাবার খেয়ে নিল। পরে আবার অভুক্ত থাকতে হবে, এদিকে খেয়ে ফেলাই যৌক্তিক। নিশা তো একসাথে খেয়ে নিল। খাবার খেতে খেতে আসরের আজান দিয়ে দিয়েছে। খাওয়া শেষে নিশাত নামাজ পড়ে নিল। ওই লোক জীবনও নামাজ পড়ে না। আগে বলতো নামাজের কথা, এখন বলা ছেড়ে দিয়েছে। তার কোনো কথাই শোনার পাবলিক এই বিড়ি খোদ না। তবুও নামাজের তাগাদা মাঝে মাঝেই দেয় নিশাত। না শুনলে নাই। নিশাতের বলার কাজ। নিশাত বলে, আল্লাহ তার মতো নগণ্য বান্দির সকল গুনাহ মাফ করুক, তার স্বামীকেও হেদায়েত দিক। নাহওয়ানকে কোলে নিয়েই রাতের রান্না করছে নিশাত। কড়াইয়ে তেল দিয়ে ইলিশ ভাজা করছে সে। বিড়ি খোঁজা আবার ইলিশ ভাজা পছন্দ করে। নাহওয়ানকে ইলিশ প্রেমী বানিয়ে ফেলেছে বজ্জা। অতটুকু বাচ্চাকে মারওয়ান আজাদ ইলিশ মাছ বেছে দিলে মজা করে মাথা নাড়ি নাড়ি খায়। পুরো বাবার কার্বন কপি তার মাসুম ছানাটা। শ্বশুরাপা গতবার আসার সময় চাঁদপুরে বিখ্যাত ইলিশ নিয়ে এসেছিলেন। পদ্মার টাটকা টাটকা ইলিশ, বড় বড় সাইজের 3টে ভাজলে সেই সুঘ্রাণ আসে। জিভে পানি চলে আসার মতো সেই সুঘ্রাণ। ছেলের পছন্দ বলে কথা। মারওয়ান ইলিশের খাটা বেছে খেতে পারে না দেখে শ্বশুর আব্বা জিমওয়ালা বড় ইলিশ নিয়ে আসেন প্রত্যেকবার। বড় বড় ইলিশে কাটা থাকে না, তেমন থাকলেও বেছে খাওয়ার মতন। নাতিও ইলিশ মাছ মজা করে খায় শুনে ভীষণ খুশি হয়েছিলেন শ্বশুর আব্বা। নাহওয়ান বলল, মা নিলসানো। নিশাদ গালে চুপচাপ আদর করে বলল, জি আব্বা, আপনি ইলিশ ভাজা খাবেন? নাহওয়ান মাথা নাড়ল, অর্থাৎ সে খাবে। নিশাদ তা দেখে বলল, আমার আব্বাটা আজকে কতটুকু ভাত খাবেন? নাহওয়ানের ছোট্ট হাত প্রসারিত করে অনেকখানি দেখালো। নিশাদ হেসে গালে চুমু খেলো। ইলিশ মাছ ভাজা হলে ডাল রান্না করলো গরম গরম ভাতের সাথে। ইলিশ ভাজা আর ডাল খুব মজাদার লাগে খেতে। মারওয়ান পার্ট টাইম কাজ করে, দোকান দেখে বের হলো। একটা শপিং মলে পার্ট টাইম কাজ করে সে। টাকা যা পায় এতে বিড়ি আর বাচ্চার খেলনাপাতির চিপস চকলেটের খরচ হয়ে যায়। সে বাচ্চার জন্য চকলেট চিপস কিনে নিল। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে ব্যস্ত রাস্তায় হেঁটে চলেছে সে। শহরের চারপাশে এই রাতেও ভীষণ কোলাহলপূর্ণ, অথচ গ্রামের বাড়ি রাত 11টায় একেবারে নিস্তেজ হয়ে থাকে। মারওয়ান আজাদ হেঁটে চলছে বাসার উদ্দেশ্যে। প্রতিমধ্যে বেলি ফুলে নেতিয়ে পড়া মালা হাতে এক বাচ্চা মেয়েকে আশেপাশে ছুটতে দেখে মারওয়ান দাঁড়িয়ে পড়ল। মেয়েটার চোখে মুখে ভারী উদ্বিগ্ন, যেন মাথায় রাজ্যের চিন্তা নিয়ে ছুটে চলছে চারিপাশে। কেউ যেন তার থেকে মালা কিনে কিছু টাকা দেয়, এই আশায় রাত 11টায় এতটুকু বাচ্চা মেয়ে ক্লান্তিহীনভাবে ছুটছে। তার হঠাৎ ফায়াজের কথা মনে পড়ল।
এই মেয়েটাও তো কারো না কারো বাচ্চা, আদরের ধন। আহারি কতটা অসহায় হলে এতটুকু 10 বছরের বাচ্চাকে বাবা মা ছেড়ে দেয় এই রাতের বেলাও। জগৎ সংসারের প্রতি মারওয়ান আজাদের করুণা, মায়া, মহব্বত যদিও কম, তবু আজকে এই বাচ্চাটার মুখে হাসি ফুটাতে তার কেন যেন খুব ইচ্ছে করছে। নিশাত দরজা খুলে দেখলো মারওয়ান দাঁড়িয়ে। নাওয়ান বাবাকে দেখে কোলে ঝাঁপিয়ে পড়লো। মারওয়ান ছেলেকে আদর করতে করতেই ঘরে ঢুকলো, ছেলেকে চিপস চকলেট দিল। তারপর বাচ্চাটাকে আদর করে মুখে হাত পা ধুয়ে খেতে বসলো সে। মারওয়ানের কোলের উপর বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে নাওয়ান। মারওয়ান ছেলের সাথে মজা করতে করতে ভাত খাইয়ে দিচ্ছে ছেলেকে। নিশাত পাশে বসে ওদের কাণ্ড দেখছে আর ভাত খাচ্ছে। বাবা ছেলের এই হাসি মজা তার ভীষণ প্রিয়। তার মুখ দেখলে মনে হবে যে এইসবে তার কোনো ভাবাবেগ নেই, অথচ মনে মনে সে ভীষণ প্রফুল্ল। নিশাতের রাতের খাওয়া শেষে সবকিছু গুছিয়ে রুমে এসে দেখলো দুই বাপ ছেলে গলা জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। সে লাইট বন্ধ করে ঘুমাতে যাওয়ার সময় খেয়াল করলো ওয়ার্ড্রোবের উপর নেতানো বেলি ফুলের মালা পড়ে আছে। ঠোঁটের কোণায় হাসি খেলে গেল কি তার। প্রত্যুষে উঠে সংসারে সকল কাজ করা বোধহয় প্রতিটি নারীরই চিরায়ত রূপ। খুব ভোরে উঠে স্বামী সন্তান পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য গরম কিংবা শীত কোনো কিছুই তাদের দমিয়ে রাখতে পারে না। হাড় কাঁপানো শীতে সেই উষাকালেই উঠে পড়েছে নিশাত। ফজরের নামাজ পড়ে লেগে পড়েছে সংসারের যাবতীয় কাজে। রান্নাঘরে পানি গরম হচ্ছে। নিশাত আটা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নামিয়ে নিল। গরম আটা মো দিয়ে গোল গোল 6টি লেচি বানালো। রুটি বেলে ছেঁকে নিল। সবজি ভাজি আগেই করে রেখেছে। গাজর, ফুলকপি, বরবটি আর আলু দিয়ে বানানো এই সবজি ভাজি রুটি দিয়ে খেতে দারুণ লাগে। যদিও নিশাত প্রতিদিন খাবারে ভিন্ন আইটেম রাখার চেষ্টা করে, বাচ্চাটা একই খাবার প্রতিদিন খেতে চায় না। বাবা ছেলে জ্বালিয়ে মারে তাকে। এখন তার কাজ দুই নবাবজাদা ও শাহেনশাহকে ডাকা। বাপটা যেমন ভাদের মা, ছেলেকেও ওরকম মানাচ্ছে। নিশাত রুমে গিয়ে দেখলো মারওয়ান আজাদের বুকের উপর ছোঁচ ফুলিয়ে ঘুমিয়ে আছে মিনি মারওয়ান আজাদ। দুই বাপ বেটা আরামে নিশ্চিন্তে কি সুন্দর ঘুমাচ্ছে। নিশাতের ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না। কি আদুরে লাগছিল বাপ বেটাকে। মাশাআল্লাহ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। নিশাত বাবা ছেলেকে খাইয়ে একটু পর স্কুলে যাবে, তাই না চাইতো ওদেরকে জাগিয়ে তুলতে হবে তার। সে মশারি খুলে ছেলেকে কোলে নিতে চাইলো, কিন্তু মারওয়ান আজাদ শক্ত করে বাচ্চাকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। নিশাত এবার মুখ খুললো, বলা, এই যে নবাবের বংশধর, উঠুন, নাস্তা খেয়ে আমায় কৃতার্থ করুন। সারাদিনই তো মরার মতো ঘুমান, কাজ বাজ তো কিছুই নেই। খেয়ে দিয়ে আবার না হয় ঘুমাবেন, উঠুন। নিশাত ঝুঁকে মারওয়ানকে ঝাঁঝিয়ে বলছিল কথাগুলো। মারওয়ান চোখ বন্ধ করেই ছেলেকে নিয়ে পাশ ফিরে আরাম করে শুল। নিশাত খেপে গেল, জোরে ধাক্কা দিল, কিন্তু মারওয়ান তেরার মতো পড়ে রইল। নিশাত বলল, আমি জানি আপনি জেগে আছেন, জেদ দেখিয়ে শুয়ে আছেন যেন আমায় সাহেস্তা করা যায়। আমি বুঝি না ভাবছেন? আপনি নাস্তা না খেলে নাই, আমার ছানাকে আমার কাছে দিন, ওকে খাইয়ে স্কুলে যাব। আজ এটা বসে থাকার টাইম নেই আমার। মারওয়ান তাও নড়ল না। নিশাত খেপে গিয়ে নাওয়ানকে জোর করে নিতেছিল, কিন্তু মারওয়ান দিতে নারাজ। যেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই পক্ষের মাঝে। কে কাকে হারাবে আর বাচ্চাকে তার কাছে রাখবে। স্বাভাবিকভাবে নিশাত ওই শক্তিশালী পুরুষের থেকে তার ছানাকে আনতে পারলো না। সে ব্যর্থ হয়ে বসে পড়ল। মারওয়ান এক চোখ খুলে দেখলো নিশাত মুখ কালো করে রেখেছে। নিশাতের গোমরা মুখ দেখে চোখ বন্ধ করে মুচকি হাসলো সে, কিন্তু হাসি বেশিক্ষণ টিকলো না। এতক্ষণ দুজনে ধাক্কাধাক্কি, না হলে ঘুম ভেঙে গেছে। সে শব্দ করে কেঁদে উঠলো, যেন বোঝাতে চাইলো আমাকে ঘুম থেকে উঠানো হলো কেন। নিশাত তাড়াহুড়ো করে বাচ্চাকে নিতেছিল, কিন্তু মারওয়ান না দিয়ে নিজেই আদর করতে লাগলো। নাহন তাও কান্না থামাচ্ছে না। ওর কান্না মায়ের কোলে গেলেই একমাত্র ও থামবে, কারণ মায়েরা জাদু দিয়ে সন্তানের কান্না ভ্যানিশ করে পারে, যা বাবারা মাঝে মাঝে পারে না। মারওয়ান হাল ছেড়ে ওকে নিশাতের কোলে দিয়ে দিল। নিশাত তা দেখেই বলল, হাওয়া ফুরিয়ে গেল বুঝি? বাচ্চার কান্না থামাতে পারলেন না, এখন আমায় দিয়ে দিয়েছেন কেন? হ্যাঁ, খুব তো গায়ের জোর খাটিয়ে নিজের কাছে রাখতে চাইলেন, দেখলেন বাচ্চা আপনার কাছে থাকলো না। মারওয়ান বিরক্ত হলো বেশ, বলল, তোর কারণে তো ফাইজর ঘুম ভাঙলো, আরও কাঁদলো।
আমাদের বাপ বেটাকে একসাথে দেখলে তো সহ্য হয় না, তাই আলাদা করতে টান হাতটা শুরু করেছিস। যত সব। নিশাদ ছেলেকে শান্ত করতে করতে বলল, নিজের মুরদ নেই এক আনার, আসছে মানুষকে বলতে, যত সব। আপনার নাস্তা আজকে বন্ধ, দেখি কে আপনাকে নাস্তা দেয়। মারওয়ান আড়মোড়া ভেঙে বলল, এখনো যদি রাস্তায় দাঁড়িয়ে একটু মুচকে হাসি দে, তাহলে দেখবি মেয়েদের লাইন লেগে যাবে, তখন ভাতের অভাব হবে না। আফটার অল আমি যথেষ্ট হ্যান্ডসাম। তোর মতো লিলিপুটের পাশে আমার মতো জোয়ান তাগড়া যুবককে কখনোই মানায় না। নিশাদ মুখ মুচড়ে বলল, শুধু হ্যান্ডসাম সুন্দর দিয়ে কি হবে? মেয়েরা আপনার সুন্দর চেহারার আড়ালে এই ভাদাইমা বিড়িখোর লুকের কথা জানলে আপনার ত্রিসীমানায় ওরা ঘেসবে না। আসছে তার মতো ভাদাইমার পাশে নাকি আমায় মানায় না। আসলে আমার পাশে আপনাকে মানায় না, খাম্বা একটা। কথাটুকু বলেই নিশাদ প্রস্থান করলো। যতক্ষণ থাকবে তর্ক বিতর্ক চলতেই থাকবে, তাই এখান থেকে চলে যাবে শ্রেয়। অন্যদিকে মারওয়ান আজাদ ভেতরে ভেতরে রেগে গেলেও সে আলচামি ঝেড়ে উঠে সিগারেট ধরলো। দোয়া ছাড়তে ছাড়তে কিছু ভাবলো, তাকে এতগুলো কথা শোনালো আর সে চুপ থাকবে? এইটা মানা যায় না, এর একটা বিদ করতেই হবে। নিশাদ বাচ্চাকে খাইয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে রুমে আসলো। নাহওয়ান খেলনা দিয়ে খেলছে পাশের রুমে। সে রুমে ঢুকে দেখলো খাম্বাটা আলমারির সামনে দাঁড়িয়ে আছে। সে বোরকা নিবে কিভাবে? এমনিতেই ঝগড়া লেগেই থাকে, এখন কিছু বললে এক কথা শুনতে হবে। তাই আস্তে আস্তে এটা আলমারির সামনে দাঁড়ালো। মারুন ফিউ কুচকে সিগারেট খাচ্ছে। সে কেসে উঠল, তবু সরল না, আবারও কাশি দিল, তাও কোনো নড়াচড়া নেই। নিশাদ বলল, সমস্যা কি? এত জায়গা থাকতে আলমারির সামনে কি আপনার? শোন সামনে থেকে, স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। মারওয়ান ঘুরে দাঁড়িয়ে কিছুক্ষণ নিশাদকে দেখলো, তারপর শক্ত করে চাপটে ধরলো। নিশাদ মুছামুছি শুরু করলো, সমস্যা কি ছাড়ুন বলছি। বলল, তোমাকে যদি এখন একটা আছাড় দেই কেমন হবে? মারওয়ান বলল। নিশাদ একটু জোরেই বলল, আপনি দূরে সরুন, সিগারেটের গন্ধে বমি আসছে, আমার মাথা ঘুরাচ্ছে, সরুন প্লিজ। মারওয়ান তাও ছাড়লো না, জাপটে ধরে রাখলো। তার মেজাজ হঠাৎই খারাপ হয়ে গেছে। মেজাজ খারাপ হলে তার মানুষকে পেটানোর বাতি গেছে। জীবনে সে বহুত মারামারি করেছে, ওগুলো বর্তমানে অতীত। নিশাদ তার মারামারির রূপ কখনো দেখেনি, শুধু এতটুকু জানে অতিরিক্ত রাগ উঠলে মারওয়ান হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু নিশাদকে কখনো আঘাত করেনি, চোয়াল চেপে ধরে, এতটুকুই। কিন্তু আজকে এমন জাপটে ধরলো কেন? নিশাদের দম বন্ধ হয়ে আসছে, সে শরীর ছেড়ে দিল একেবারে। মারওয়ানের হুঁশ ফিরল, নিশাদকে ধাক্কা দিয়ে সরল, বলল, নেক্সট টাইম মুখে মুখে আর তর্ক করলে খবর আছে তোমার। ছাড়া পেয়ে নিশাদ দম ছাড়লো যেন। বাপ রে, এই খাম্বার এত শক্তি! নিশাদের শরীর কাঁপছে এখনো। মারওয়ান আলমারির সামনে থেকে সরে পড়ল। নিশাদ বিছানায় বসে কিছুক্ষণ পর ধাতস্থ হলো, তারপর রেডি হয়ে নিল। সেও তওবা পড়লো, আর জীবনেও যদি এই খাম্বার সাথে তর্কে জড়ায় তাহলে তার নাম পাল্টে ফেলবে। তাকে মেরে ফেলার প্ল্যান করেছিল বিড়িখোচ্চা। নাহওয়ানকে আদর করে স্কুলে চলে গেল সে। ম্যাডাম, আপনার হাজবেন্ডকে চায়ের দোকানের সামনে সিগারেট টানতে দেখেছি কাল। উনি কি কোনো কাজ করে না? কথাটা নাজমা ম্যাডাম বলে উঠলেন। গ্রামে যাওয়ার জন্য একদিন রিকশায় করে বাস স্টেশনে যাচ্ছিল সে আর মারওয়ান আজাদ। সেদিন নাজমা ম্যাডাম মারওয়ান আজাদকে দেখে ফেলেন। সেই থেকেই মারওয়ানকে কোথাও সিগারেট খেতে দেখলে নিশাতের কাছে খুব রসি আলাপ করেন তিনি, যেন এটা করে ভীষণ মজা পান তিনি। তার স্বামী নামকরা কোম্পানির ম্যানেজার, আর নিশাতের স্বামী ভবঘুরে কোম্পানির ম্যানেজার। ব্যাপারটা তাকে খুব উৎফুল্ল করে মনে হয়। নিশাত এসব কথা খুব সন্তর্পণে এড়িয়ে চলে, তবে আজকে যেন নাজমা ম্যাডাম ছাড়বেই না বলে পণ করেছেন। সেখানে রবি ম্যাডামও উপস্থিত ছিলেন। তিনি জানতেন না নিশাতের হাজবেন্ড যে এমন, তাই তিনি বললেন, ম্যাডাম, আপনার স্বামী কি কোনো কাজ করেন না? নিশাতের লজ্জায় মাথা কেমন নিচু হয়ে গেল যেন। আজ একজন জেনেছে, কাল সবাই জানবে, তখন নিশাতের এই স্কুলে চাকরি করাই বন্ধ হয়ে যাবে। অনেক কথাই তারা জানতে চাইলে নিশাতের কাছ থেকে, কিন্তু নিশাত কিছু বলার মুখ পেল না। ক্লাসের সময় হয়ে যাওয়ায় যে যার মতো ক্লাসে চলে গেল, আর নিশাত শক্ত কঠিন মুখে বসে রইল। বাবা চকলেট খাবো। মারওয়ান ছেলেকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। ছেলের আবদার রাখতে চকলেট কিনে দিল। আজকে হাতে টাকার শর্ট আছে, তাই বেশি করে কিনে দিতে পারলো না।
মারওয়ান বলল। ফায়াজ চল, আজকে তুই বাপ বেটা পার্কে যাব। নাহওয়ান মাথা নাড়লো, বাবার আঙ্গুল ধরে চকলেট খেতে খেতে বলল। চলো যাই। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে গেলে চুমু খেয়ে বলল। তোকে খেয়ে ফেলি ফায়াজ। নাহওয়ান মাথা নাড়িয়ে না বলল। মারওয়ান আবারও তার গালে চুমু খেলে বলল। একটু খাই। নাহওয়ান চকলেট মাখা হাত দিয়ে বাবার মুখে হাত দিয়ে বলল। না। আমার মুখে চকলেট মাখলি কেন? তোকে আজকে খেয়ে ফেলবো। বলেই মারওয়ান নাহওয়ানের ফুলো ফুলো গালে কামড় দিল। বাচ্চাটা কেঁদে দিল। বাবার কোল থেকে নামার জন্য ধস্তাধস্তি করতে লাগলো মারওয়ান। তা দেখে হেসে উঠে বলল। চিপস খাবে যেন কে? নাহওয়ান কান্না থামিয়ে বলল। আমি। মারওয়ান জোরে হেসে ছেলেকে কাঁধে চড়ালো। নাহওয়ান কাঁধে চড়ে বাবার সাথে তাল মিলিয়ে ফিচফিচ করে হাসলো। আশেপাশের মানুষ তাকালো হাস্যরত দুই বাবা ছেলের দিকে। দুপুর 2টা বাজে। এ সময় সকলে ভাত ঘুম দিয়ে একটু বিশ্রাম নেওয়ার তাগিদে থাকে। নিষাদ ক্লান্ত পায়ে বাসায় ঢুকলো। মারওয়ান দরজা খুলে চেঁচামেচি করলেও অন্যান্য দিনের মতো নিষাদ প্রত্যুত্তর করেনি। নির্জীবের মতো ঘরে ঢুকে বোরকা খুলে বিছানায় বসেছে। নাহওয়ান মাকে দেখে কোলে ঝাঁপিয়ে পড়ল। বাচ্চাটা মায়ের জন্য সবসময় অপেক্ষা করে থাকে মা কখন ঘরে ঢুকবে আর মাকে নিয়ে একসাথে বসে ভাত খাবে। নিশাদ ছেলেকে কিছুক্ষণ আদর করলো। মারুন ফিরকুচকে মা ছেলেকে দেখছে, মনে মনে ভাবছে তার দিকে আজকে তাকালো না। ঘটনা কি? নাহওয়ান মাকে বলল। মা রক্ষত আনছো? নিশাদ ছেলেকে কোলের মধ্যে নিয়ে আদর করে বলল। মনে ছিল না বাবা, কালকে আনবো, ঠিক আছে? নাহওয়ান মাথা কাজ করে সম্মতি জানালো। নিশাদ উঠে গেল গোসল সেরে নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছালো। কোথাও থেকে নাহওয়ান টুপি পরে ছোট ছোট পায়ে জায়নামাজে দাঁড়ালো। মায়ের সামনে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে ফোকলা দাঁতে হাসলো। নিশাদ ছেলেকে মন ভরে দেখলো। বাচ্চাটা নামাজ পড়তে আসলেই তার পাশে এসে দাঁড়াবে। অবুজের মতো মা যা করবে তাই করবে। মা যখন সূরা পড়ার জন্য ঠোঁট নাড়ায় তখন সে এমনিতেই অনবরত ঠোঁট নাড়াতে থাকে। কি যে সুন্দর সে মুহূর্ত। নিশাদ মনে মনে খুব করে দোয়া করে তার সন্তান যেন আল্লাহর প্রিয় বান্দা রূপে এই পৃথিবীতে পদচারণা করতে পারে, বাবার সঙ্গ পেয়ে যেন বিগড়ে না যায়। এমনিতেই বেশিরভাগ সময় বাবার কাছেই থাকে বাচ্চাটা, তাই প্রায় সময় তার সংশয় জাগে বাচ্চাটা বাপের মতো আল্লাহ বিমুখ না হয়। মারওয়ান যদি আল্লাহকে অবিশ্বাস করে না, কিন্তু ইসলামের আদেশ হুকুম আহকাম তো মানে না। এটাই নিষেধকে বড় চিন্তিত আর ভয় ফেলে দেয়। কত ভয়ঙ্কর কথা। ফরজ নামাজ দিনের পর দিন এই লোক মিস করে যাচ্ছে। নিষেধ আল্লাহর কাছে স্বামীর হেদায়েত কামনা করে। আর কিছু না ভেবে নামাজে দাঁড়িয়ে গেল সে। বাচ্চাটা ঘাড় ঘুরিয়ে মাকে বুকে হাত বাঁধতে দেখে নিজেও বুকে হাত বাঁধলো। তারপর একটু পরপর আবারও ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, হাত ছেড়েছে কিনা দেখতে। নিষাদ রুকুতে গেলে নাহওয়ানও রুকুতে গেল। নিষাদ সিজদা দিতে গিয়ে ছেলেকে নিয়েই সিজদা দিল। মারওয়ান এতক্ষণ মা ছেলের প্রতিটি মুহূর্তই দেখছিল। তার কাছে খারাপ লাগছে না প্রায় এই মুহূর্তটি সে দেখে। আরাম করেই মা ছেলেকে নামাজে দেখে, কিন্তু নিজে নামাজের বেলায় গাফেল। সিগারেটের প্যাকেট থেকে বের করে বারান্দায় চলে গেল সে। নামাজের সামনে আর যাই হোক সিগারেট আনা অনুচিত, এতটুকু বোধ তার আছে। নামাজ শেষ করে মনোযোগে অনেক কিছু চাইলো নিশাদ। বাচ্চাটাও ছোট ছোট হাত দিয়ে মায়ের সাথে মনোযোগ ধরেছে। নিশাদ মনোযোগ শেষ করে ছেলের গায়ে ফু দিল। তারপর ছেলেকে কোলে নিয়ে জায়নামাজ ভাঁজ করলো। নাহওয়ান মায়ের গলা জড়িয়ে ধরে মায়ের ঘাড়ে মাথা ফেলে রাখলো। নিশাদ ছেলেকে নিয়ে রান্নাঘরে গেল। ভাত তরকারি 2 প্লেটে বেড়ে নিল। ঘরে প্লেট দুটো নিয়ে এসে মেঝেতে পাটি বিছালো। নাহওয়ানকে খাইয়ে দিতে চাইলে বাচ্চার বলল, যাও বাবাকে ডেকে নিয়ে আসো তাহলে। বাপু কই? বাবার হাতে খাবো। নিশাদ বলল, আজকে মায়ের হাতে খাও পাখি, কালকে বাবার হাতে খেও। নাহওয়ান 2 পাশে মাথা নাড়িয়ে না করল, অর্থাৎ সে বাবার হাতেই খাবে। নিশাদ তাই হতাশ হয়ে বলল, পাপ্পা পাপ্পা। নাহওয়ান মায়ের কোল থেকে নেমে ডাকতে ডাকতে দৌড়ে বারান্দায় গেল। মারওয়ান সিগারেটের ধোঁয়া ওড়াতে মগ্ন ছিল। ছেলের ডাকে ঘর থেকে বেরিয়ে সিগারেট ফেলে দিল। বাচ্চাটা বাবার ঠ্যাং ধরে ঝুলে আছে আর বলছে,
পাপা ভাত খাবো না? মা আমি বাথরুমে বসে আছি, চলো তাড়াতাড়ি। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে ঘরে ঢুকলো। তারপর পার্টির দিকে অগ্রসর হতে গিয়ে খেয়ালে আসলো সিগারেটের গন্ধ আসছে তার শরীর থেকে। তাই হাত মুখ ধুয়ে পার্টিতে বসলো আর চোখে নিশাতের দিকে বারবার কয়েকবার চাইলো, কিন্তু নিশাত ভুলেও তাকাচ্ছে না, যেন তাকাবে না বলেই আজকে ফোন করেছে। মারনের ভ্রু আপনা কুচে গেল। সকালে জাপড়ে ধরেছিল দেখে কথা বলছে না নাকি, নাকি অন্য কারণ? দূর, এইসব নটাঙ্কি মেয়ে ছেলেদের মানায় যত সব নাটক। নাক কুচকে রইল সে। নাওয়ান বাবার হাঁটুর উপর বসে ভাত খাচ্ছে। মারওয়ান ভাত খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। নিষাদ খেয়ে দিয়ে উঠে বিছানায় শুয়ে পড়ল। আজকে তার শরীর বেশি ক্লান্ত। মারওয়ান ছেলের মুখ পরিষ্কার করে দিয়ে প্লেট ধুয়ে রাখলো। ছেলেকে নিয়ে বিছানা এসে দেখলো নিষাদ আগে থেকেই শুয়ে আছে। নাওয়ান মাকে শুতে থাকতে দেখে লাফ দিয়ে বাবার কোল থেকে মায়ের কাছে গেল। দেখলো মা চোখ বন্ধ করে আছে। নাওয়ান তার ছোট ছোট হাত দিয়ে মায়ের বুকের উপর উঠল। নিষাদ চোখ খুলে তার মানিকে বুকের উপর দেখে একটু হাসলো, তারপর চাপড়ে ধরে বলল, আব্বা একটু ঘুমান, মাকে জ্বালাবেন না, মা ভীষণ টায়ার্ড। মারওয়ান এখনো কপাল কুচকে নিষাদের দিকে তাকিয়ে আছে। এর কি হয়েছে? সে নিজে আগ বাড়িয়ে জীবনে জিজ্ঞেস করবে না কি হয়েছে? এটা তার স্বভাব বিরুদ্ধ। যা মন চায় হোক, তার কি? মারওয়ান অন্য পাশে শোয়ার জন্য বিছানায় যে উঠতে নিল, অমনি নিষাদ বলল, পুরুষ মানুষ দেখেছি, কিন্তু এরকম আকাই মা ভাদাই মা কাপুরুষ দেখিনি। এর মধ্যে আল্লাহ লাজ লজ্জার ছিটে ফোটাটাও দেয়নি। মারওয়ান রাগে কিরমির করতে লাগলো। সে কোনো কথাই বলল না, বাচ্চার ঘুমের অপেক্ষা করতে লাগলো। নাওয়ান যেই ঘুমালো অমনি নিষাদকে টেনে বিছানায় বসালো। নিষাদের মাঝে চোখটা লেগে এসেছিল। হঠাৎ আক্রমণে তবদা খেয়ে গেল। চোখের সামনে মারওয়ানকে খিটখিটে নজরে তাকিয়ে তাকে দেখে বলল, সমস্যা কি? এরকম কেউ করে? আমাকে মানুষ মনে করে না নাকি? ঘুমন্ত মানুষটাকে এরকম টেনে বসানোর কারণ কি? আল্লাহ কি আপনাকে আক্কেল বুদ্ধি কিছু দেয়নি? মারওয়ান খিটমিট করতে করতে বলল, একটু আগে কি বলছিলে? আমি আকাইম্মা ভাদেম্মা লাজহীন পুরুষ? কি করেছে যেসব বললি? আমি কাজ করি না? আর পুরুষের কখনো লাজরম থাকতে নেই, ওটা মেয়েদের ভূষণ। তাহলে এসব কথা আমাকে বললি কোন সাহসে? বেশ করেছি বলেছি, আরো বলবো। আপনাকে আমার কলিগরা যেখানে সেখানে বিড়ি টানতে দেখে। একবার বলেছি না আমার স্কুলের ত্রিসীমানায়ও পা রাখবেন না আপনি? দরকার হলে দূরে গিয়ে আপনি বিড়ি কিনুন, না হয় গু কিনুন, ওটা আমার দেখার বিষয় না। কিন্তু আমার মান সম্মান নষ্ট করার কোনো রাইটস আপনার নেই। মারওয়ান বলল, নিষাদ কালকে থেকে তোর এই কলিগের সামনে যে সিগারেট টেনে আসবো। কে কি করলো তা দিয়ে তোর ওই কলিগের কি? তোর কলিগকে আমি খাওয়াই না পড়ায়? ফত্রা মহিলা, তুই যেমন ফত্রা, তোর কলিগও তেমন। নিজের তাকে বিড়ি কিনে ওই কুটনি কিনে দেয় নাকি? চোখ মুখ লাল করে বলল, লজ্জা করে না আপনার? আবার বলছে নিজের টাকায় বিড়ি কিনি। ওনার কি? মানুষের তো ন্যূনতম লাজ লজ্জা থাকে, আপনার সেটাও নেই। আবার বড় গলায় বলছেন আপনি এইসব? আপনি নিজেই তো ফত্রা নাম্বার 1, যত সব। এটুকু বলেই নিষাদ শুয়ে পড়লো। এদিকে মারওয়ান দাঁত খেয়েছে, নিষাদের দিকে কটমট নজরে তাকিয়ে আছে। রেজাউনি বলে দিচ্ছে সামনে ভয়াবহ অশনি সংকেত। নিষাদের ঘুম ভাঙলো মাগরিবের একটু আগে, তাও আবার ফোনের শব্দ। স্ক্রিনে জলজল করে জ্বলে উঠছে আব্বা নামটা। নিষাদ চট করে উঠে ফোন কানে নিয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওপাশ থেকে মাহবুব আলম হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি রে মা। তোমার গলা এমন শোনাচ্ছে কেন মা? নিষাদ বলল, এই তো আব্বা একটু ঘুমিয়েছিলাম, তাই এমন শোনাচ্ছে মনে হয়। ও তাই বলো। ওই বিয়াদবটা কোথায় রে? জানি না আব্বা, কোথাও বেরিয়েছে বোধহয়। আমাকে বলে আপনার ছেলে কখনো বের হয়? এই বিয়াদবটাকে নিয়ে আর পারি না। আমার পরিবার বংশে এমন একটা নমুনাও নেই। এই নমুনা কোথা থেকে যে হলো আল্লাহ জানে। থাক আব্বা, এসব নিয়ে কথা বলে লাভ নেই। সে কোনোদিনও শুধরাবে না। এক আল্লাহ ছাড়া তাকে কেউ শুধরাতেও পারবে না। আম্মা, বাড়ির সবাই কেমন আছেন আব্বা? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। শুধু তোমার শাশুড়ির ছেলের শোকে মাঝে মধ্যে বেহুশ শুয়ে পড়ে থাকে। আমার খেয়াল রাখবেন আব্বা। বুড়ো বয়সে বেশি চাপ দিলে উনি আরো অসুস্থ হয়ে পড়বেন। নিজেরও যত্ন নেবেন। ইনশাল্লাহ নিব মা। আমার দাদু ভাই কই? ঘুমাচ্ছে আব্বা। ও, একটু কথা বলতে ইচ্ছা করছিল নাতিটার সাথে। তোমার আম্মা খালি নাতির সাথে কথা বলবেন বলে মুখিয়ে থাকেন,
কি আদর আদর চেহারা আমার দাদু ভাইয়ের, মাশাল্লাহ, নজর না লাগুক। নিশাদ ফোন কানে নিয়ে ঘুমন্ত ছেলের আদরে বদলে চুমু এঁকে দিল। বাচ্চাটা মায়ের আদরে ঘুম ভেঙে গেল। নাহওয়ান মোড়ামুড়ি করে চোখ ডুলে নিল। নিশাদ তা দেখে বলল, বাবা দাদুর সাথে কথা বলবে? নাহওয়ান চোখ ডুলে সম্মতি জানালো। নিশাদ ফোন ছেলের কানে দিয়ে বলল, দাদুকে সালাম দাও। আসসালামু ওপাশ থেকে মাহবুব আলম বলে উঠলেন, ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই, কেমন আছেন আপনি? ভালো। নিশাদ বলল। তুমি জিজ্ঞেস করো দাদু কেমন আছেন। নাহওয়ান বলল, দাদু কেমন আছেন? ভালো রে দাদু ভাই। দাদুর কাছে কবে আসবেন ভাই? নিশাদ শিখিয়ে দিল। বলো শীঘ্রই। বাচ্চাটা মাকে অনুসরণ করে বলল, চিকলি ভাত খেয়েছেন ভাই? কেচি দাদু মনির সাথে কথা বলবেন? বনব। ফোন কানে নিলেন মাইমুনা বেগম। কানে নিয়ে বলেন, আমার নাতি কেমন আছে? ভালো আছি, তুমি কেমন আছো? নিশাদ ফোনের ওপাশে সব শিখিয়ে দিচ্ছে বাচ্চাটাকে। বাচ্চাটা সেসবই অনুকরণ করে বলছে। মাইমুনা বেগম বললেন, আল্লাহ ভালো রেখেছেন ভাই। আপনার আব্বা কই ভাই? বাবা নাই, বাইরে গেছে। এরকম কথা আরো কথা, নানান কথা চললো দাদা দাদি আর নাতির মধ্যে। বেশিরভাগই নিশাদ শিখিয়ে দিয়েছে। এভাবেই সন্ধ্যাটা পার হলো তাদের। মারওয়ান বাসায় ঢুকেই ছেলেকে নিয়ে কোথায় যেন বের হয়েছে নিশাদ জিজ্ঞেস করলেও কোনো উত্তর পায়নি। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে একটা জামা কাপড়ের দোকানে ঢুকলো। ছেলেকে দুটো শার্ট আর একটা প্যান্ট কিনে দিল। রাতে এখানে দাম কিছুটা সস্তা থাকে, তাই কিনে নিল মারওয়ান। ছেলের জন্য একজোড়া জুতাও কিনলো। নাহওয়ান খুঁড়িতে হাততালি দিতে থাকলো। সব কিছু কিনে বাসায় গেল দুই বাপ বেচা। নিশাদ ছেলেকে নতুন জামা পরনে দেখে বুঝলো মারওয়ান কিনে দিয়েছে, তাই আজ জিজ্ঞেস করলো না কিছু। কিন্তু কথা হলো টাকা পেয়েছে কোথায়। নাহওয়ান নতুন জামা পরে মাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। একটু পরপর ছোট ছোট পায়ে দৌড়ে বাবার কাছে যাচ্ছে একবার, আবারও মায়ের কাছে আসছে একবার। নিশাদ ছেলেকে আদর দিয়ে রান্নাঘরে সবকিছু ধুয়ে মুছে রাখছে। সবকিছু গুছিয়ে রুমে এসে বিছানায় বসে দেখলো প্যাকেটে কি যেন একটা। প্যাকেট খুলে দেখলো একটা হিজাব, নিকাব আর একজোড়া ইমিটেশনের চুড়ি। এসবের নিচে একখানা চিঠিও আছে। ভাঁজ করে দেখলো সেখানে লেখা, বেরিটাকে জমি এসব কিনেছে, তোর কলিকে এসব দেখাবি, দেখিয়ে বলবি আমার হাজব্যান্ড আমায় যথেষ্ট কেয়ার করে। আপনার আমাদের স্বামী স্ত্রীর বিষয়ে নাক না গলালেও চলবে, ফালতু মহিলা। নিশাদ মুখ ফেংচি কেটে বলল, কলিগকে দেখানোর জন্য বিড়িখোরটা এইসব এনেছে, তাও বিড়ির টাকায়। আহা, কত স্যাক্রিফাইস করলো। তাই তো বলি এই খাম্বা আমার জন্য আনবে জিনিস। পুরাই হাস্যকর। অন্ধকারাচ্ছন্ন একটি ঘরে মোমবাতির মৃদু আলো জ্বলছে। ভেতরে এজের চেয়ারটা দুলছে, তার উপরে বসে আছে কেউ একজন। যুবকটির হাত ব্যান্ডেজ করা, ব্যান্ডেজকৃত হাতে শক্ত কিছু চেপে ধরে আছে, মাথায় ক্যাপ পরা। একটু পর ঘরের দরজায় টোকা পড়ায়। চেয়ারটি দোলা আপনি বন্ধ হয়ে গেল। যুবকটির গম্ভীর মুখে উঠে দরজা খুলল। দরজার ওপাশে একজন মধ্যবয়স্ক নারী দাঁড়িয়ে। নারীটি বলল, ইহাব, এই অসময়ে দরজা আটকে রুম অন্ধকার করে রেখেছো কেন? ইহাব নামক যুবকটি কিছু বলল না। নারীটি আবারও বললেন, কথা বলছো না কেন? তোমার নেতাগিরি খবরদার আমার সামনে দেখাবে না। মনে আছে আমি তোমার কি হই? ইহাব নামক যুবকটি এবার কথা বলে উঠল ও বলল, কি সমস্যা আম্মু? কথা বলতে ভালো লাগছে না দেখে কথা বলছি না। সব সময় তোমার ইমোশনাল কথা না বললেই নয়। কতটুকু বলেই ইহাব ইজির চেয়ারে গিয়ে বসলো। পেছনে পেছনে প্রবেশ করলো উর্মি ভুইয়া। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে? হাতে ব্যান্ডেজ কেন? কার সাথে মারামারি করে আসলে? কারোর সাথে না, বিরক্ত করো না তো, একটু একা থাকতে চাই। শামীম, বলো তুমি উত্তরপাড়ার নিহালের সাথে লেগেছো আজ, কথাটা সত্যি? ইহাব শিকুচকে শামীমের গোষ্ঠী উদ্ধার করে ফেললো। ওর খবর আছে আজকে। উর্মি ভুইয়া বললেন, তোমার বাবা তোমাকে প্রশ্রয় দিয়ে বেশি মাথায় উঠিয়েছে, তার মতো পুরো গ্রামে নেতাগিরি করতে চাও। শোনো, তোমার বাবা চেয়ারম্যান দেখে সবাইকে
পায়ের নিচে রাখবে এরকম ভুলেও ভেবো না। তোমার বাবাও তোমার মতো ছিল, মারামারি নেতাগিরি করে বেড়াতো। বাবার হিস্ট্রি আর ছেলেকে শোনাচ্ছি না, তবে আমি চাই তুমি তোমার বাবার মতো না হও। কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও। কথাটুকু বলে উর্মি ভুইয়া প্রস্থান করলেন। ইহা ফোঁস করে উঠল। শামীম তার হাতে একচোট খাবে তার বন্দোবস্ত হয়ে গেল। তার চোখ বছর কয়েক আগের কিছু দৃশ্য উকি দিল। কেউ তার দিকে তাকে উপহাস মাখা হাসি দিয়ে তাকে আছে। হাতের মুঠো শক্ত করে চেপে ধরল সে। এই গ্রামে আসলে ওর চিহ্নই নিশ্চিহ্ন করে দিবে, না হলে তার নামও ইহাব ভুইয়া না, শুধুমাত্র সময়ের অপেক্ষা। নিশাতের আজকে সাপ্তাহিক ছুটি। খুব সকালে ঘুম থেকে ওঠা তার নিত্যদিনের স্বভাব। ফজর পরে সে কখনো ঘুমায় না, ঘরের প্রয়োজনীয় কাজ সারে। শুক্রবারে একটু ভালো মন্দ রান্নার চেষ্টা করে সে। সারা সপ্তাহ তো স্কুলের পেছনে সময় চলে যায়। নিজের পরিবারের জন্য এই একটি দিনই একটু স্বস্তির। কাজের প্রেশার না থাকলেও কাজ নেহাতি কম নয়। বাজার করে রান্না চড়াতে হয়। গিরিখোরটা একটু বাজারও করে না, এতটা অলস সে তার জন্ম দেখেনি। রান্নাঘরে সব বাজার গুছিয়ে রাখছে নিশাত। আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবে। সব কিছু যা দাম, চড়া মূল্য সদাই পাতের। ফার্মের মুরগি 1 কেজির দাম 200 নিয়েছে। এত দাম দেখে মুরগি কেনার স্বাদই মিটে গেছে নিশাতের। সপ্তাহে একদিনও যদি মাংস জাতীয় কিছু না রাখে তাহলে প্রোটিনের ঘাটতি দেখা যেতে পারে। তাছাড়া ছেলেটা একটু গোস্ত পছন্দ করে, শাকসবজি চেয়ে গোস্তের প্রতি আগ্রহ বেশি বাচ্চাটার। নিশাত বটি নিয়ে মুরগি পিস পিস করতে লেগে পড়ল। নাওয়ান ঘুম থেকে উঠে আশেপাশে মাকে খুঁজলো। বাবার বুকের উপর থেকে নেমে ছোট্ট বুকে ভর দিয়ে ঘাট থেকে নামলো। চোখ ডলে ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে মাকে ডেকে উঠল। রান্নাঘরে এসে নিশাতকে কাজ করতে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, মা কোথায় ছিলে? নিশাত মুরগি কাটতে কাটতে বলল, ঘরেই তো ছিলাম আব্বা, আপনি উঠে গিয়েছেন? হুম। একটু অপেক্ষা করো, মার মুরগি কাটা হয়ে গেলেই তোমায় ফ্রেশ করাবো। আচ্ছা, মুরগি রানবে? খুশি খুশি গলায় নাওয়ান জিজ্ঞেস করলো। নিশাত ঘাড় ঘুরিয়ে ছেলে ঘুমু ঘুমু আদরের বদনে চুমু খেয়ে বলল, জি আব্বা, আপনি খাবেন? নাওয়ান উপনিচ মাথা নাড়ল। নিশাত বলল, মুখে বলো। খাবো মা, কোথা লাগছে? নাওয়ান আবারও চোখ জ্বলে বলল। নিশাত বলল, তাহলে বাবাকে ডেকে তোলো, তুলে বলো বাবা আমায় ফ্রেশ করে দাও। তারপর দুজন নাস্তা করে নাও। আজকে তোমার পছন্দের পাউরুটি আর ডিম পোচ করেছি। যাও দ্রুত ফ্রেশ হও, মায়ের অনেক কাজ বাকি এখনো, নইলে মাই তোমার ফ্রেশ করাতাম। বাবাকে তোলো, যাও। নাওয়ান আচ্ছা বলে রুমে দৌড়ে আসলো। খাটের উপর বহু কসরত করে উঠল। যেহেতু সে ছোট তাই খাটের নাগাল পায় না। টুলে পা রেখে উঠল বিছানায়। বাবার মুখ ছোট ছোট হাত দিয়ে ধরে বলল, বাপ্পা বাপ্পা, অত তাড়াতাড়ি হতো, খাবার খাবে না? মারওয়ানের ফ্রিউ কুচকে গেল ঘুমের ঘোরে। নাওয়ান বাবার বুকের উপর উঠে কানে ফিসফিস করে বলতে লাগলো, বাবা ও তো কোথা লাগছে, আমার মুখ ধুয়ে দাও। মারওয়ান চোখ বুঝেই বলল, ঘুমোতে দে বাপ, তোর মাকে বল তোকে ফ্রেশ করিয়ে দিতে। মা কাজকালে তোমাকে বলেছে ধুয়ে দিতে। নাওয়ান বাবার মুখে বাড়ি দিয়ে বলল। মারওয়ান ছেলেকে নিয়ে পাশ ফিরে শুতে শুতে বলল, উফ, লিলিপুটের বাচ্চা, জ্বালাস না তো। নিনি পুচকি? ঘুম ঘুম কণ্ঠে মারওয়ানের উত্তর। তোর মা। নাওয়ান বাবাকে উঠাতে না পেরে মায়ের কাছে গেল। নিশাত ততক্ষণে সবজি ধুচ্ছিল। নাওয়ান গিয়ে মায়ের পা জড়িয়ে ধুল। নিশাত হেসে বলল, বাবা, মুখ ধোয়া শেষ এত তাড়াতাড়ি? ক্ষুধা কি বেশি লেগেছে আমার বাচ্চাটার? মুখ ধোয়ামনি, বাবা আমাকে নিনিপুতের বাচ্চা বলেছে। নিনিপুত কি মা? নিশাত অবাক হয়ে তাকালো। সে বলল, ওটা কিছু না বাবা। কিন্তু বাবা যে বলল নিনিপুত তুমি। নিশাতের চোখে মুখে কঠিন হলেও নিমিষেই বলল, বাবা মিথ্যে বলেছে, আসো তোমার মুখ ধুয়ে দিই। নিশাত ছেলের মুখ ধুইয়ে দিয়ে খেতে দিয়ে বলল, তুমি খাও, মা একটু আসছি। নাওয়ান মাথা নাড়লো। রান্নাঘর থেকে পাতিল
নিয়ে রুমে গেল নিশাত। রুমে গিয়ে তো জোরে জোরে ফেলতে লাগলো। মারুয়ান ফিসকুচকে বলল, কার আমার ঘুমের সাথে তো শত্রুতা রে? আপনি যদি আর 1 মিনিটের মধ্যে ঘুম থেকে না ওঠেন তাহলে বাসায় আজকে সাইক্লোন বয়ে যাবে বলে দিলাম আমি। এই বলে ঠাস করে পাতিলে বাড়ি দিল নিশাত। মারওয়ান চোখ খুলে নিশাতের অগ্নিমূর্তি রূপ দেখে কিছুটা থমকালো। বলল, কি হয়েছে? কি হয়েছে তাই না? ছেলেকে লিলিপুটের বাচ্চা বলেছেন কোন সাহসে? হ্যাঁ, মারওয়ান অবাক হয়ে জানতে চাইলো। নিশাত বলল, কখন বললাম? ঢং করবেন না। আপনি না বলে ও লিলিপুট কথাটা জানলো কি করে? ওর সামনে আলতু ফালতু কথা বলতে নিষেধ করেছি না আমি আপনাকে একদিন? আপনি বুঝতে চান না কেন? এই বয়সী বাচ্চার সামনে এইসব বলে ওরা এগুলো ব্রেনে দ্রুত ক্যাপচার করে আর এইসবই সারাক্ষণ আওড়াতে থাকে। মারওয়ান শরীর হাত পা মুছে হামি দিল, যেন নিশাতের কথা সে শুনতেই পায়নি এমন ভাব করলো। নিশাত আবারও চিল্লালে মারওয়ান এবার থমক দিয়ে বলল, বকবক করে মাথা খাবি না বলে দিলাম। খারাপ কোনো শব্দ তো ব্যবহার করিনি। এমন রিয়েক্ট করার মানে কি? হুদায় আমার ঘুম ভাঙানোর নাটক, যত সব। আপনার কাছে এটা নর্মাল লাগছে? ও আপনার নেওয়াটা, আপনি যা করেন বেশিরভাগই ও সেটা করার চেষ্টা করবে। ও যদি এখন আমায় লিলিপুট ডাকে তখন? নিশাত রাগী কঞ্চে বলল। মারওয়ান আবারও হামি দিয়ে একটা সিগারেট জ্বাললো, ধোঁয়া উড়িয়ে বলল, ডাকলে ডাকবে, সমস্যা তো কিছু দেখি না। আফটার অল তার মা তো লিলিপুটি, ডাকলেও খুব একটা মন্দ লাগবে না। কত আদরে ডাক লিলিপুট, আহা। মারওয়ান কিছুটা মস্করা করে বলল। নিশাত হাত ভাঁজ করে মুচকি হেসে বলল, আচ্ছা তাই? আসলে অনেক আদুরে ডাক। এইটুকু বলেই প্রস্থান করলো মারওয়ান। গর্বের হাসি হাসলো। এই মহিলার সাথে সে জীবনও কথা জিততে পারে না, আজকে জিততে পেরে ভালোই লাগছে, তবে ঘাপলাও লাগছে। এত সহজেই সব কিছু মেনে নিল, ব্যাপারটা কেমন গন্ডগোল লাগলো। যাই হোক, এত ভেবে কাজ নেই, জিতেছে এতেই খুশি সে। মারওয়ান হাত মুখ ধুয়ে বের হয়ে দেখলো নাহওয়ান বিছানায় খেলছে। সে ছেলেকে আদর করে বলল, কি করিস ফায়াজ? খলি খেয়েছিস? খেয়েছি, তুমি কখন খাবে আম্মা? নাওয়ান গাড়ি চালাতে চালাতে বলল। মারওয়ানের কপাল কুঁচকে গেল। তাকে ফাইয়াজ কি ডাকলো সে নিশ্চিত হতে বলল, কি বললি ফায়াজ? আবার বলতো। তুমি কখন খাবে আম্মা? মারওয়ানের চোখ কপালে উঠে গেল। বাচ্চাটা কি তাকে কি আদুরে স্বরে বাবা ডাকতো? তার মুখে হাম্মা ডাক শুনে রীতিমতো চমকে গিয়েছে সে। এটা ওকে কে শেখালো? নিশাতের কথা মনে আসতে রাগে চোখ মুখ উল্টে যেতে চাইলো। সে রাগান্বিত হয়ে রান্নাঘরে গেল। নিশাতের রান্না করছে তখন নিশাতের পেছনে গিয়ে জোরে বলে উঠল, আই, ছেলেকে কি শিখেছিস? নিশাত রাতে রাতে জবাব দিল, কই কিছুই তো শিখায়নি। তাহলে ও আমাকে হাম্বা ডাকলো কেন? নিশাত তরকারি থেকে পেছন ফিরে বলল, আর বললেন না, বলেছি খাম্বা ডাকবি, আর ও বলে হাম্বা বেশি সুন্দর মা, তাই বলেছি ডাক যা ডাকার। হাম্বাটাও তোর বাপের সাথে যায়। মারওয়ান নিশাতের দিকে কটমট করতে করতে বলল, হাম্বা আমার সাথে যায় মানে? ওকে খাম্বা হাম্বা শিখেছিস কেন? কি বৃষ্টির ডাক! ফায়াজ, ফায়াজ আমাকে বৃষ্টি নামে ডাকবে? নিশাত মুচকি হেসে বলল, ডাকলে ডাকবে, সমস্যার তো কিছু দেখি না। আফটার অল তার বাবা তো খাম্বাই, থুকু হাম্বাই, ডাকলে খুব একটা মন্দ লাগবে না। কত আদুরে ডাক, হাম্বা, আহা। মারুন বুঝলো তার কথা তাকে ফিরে দিয়েছে নিশাত। এভাবে রিভেঞ্জ নেবে বুঝতে পারেনি, তাই সে নিরাশ হয়ে পড়ল। আর জীবন ওর সামনে লিলপুট ডাকবো না, ডাকলে চুপি চুপি ডাকবো। এবার হয়েছে? কথাটা মাথায় ভালোভাবে সেট করে নিলেই ভালো, না হলে। বুঝেছি। মারওয়ান সেখান থেকে প্রস্থান করতে করতে বলল, সাংঘাতিক বেত্তমিস মহিলা। নিশাত পিক করে হেসে দিয়ে বলল, হাম্বা বেচারা ভালোই জব্দ হয়েছে।